স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজকে আমি অতিথিদের থেকেও বেশি আপনার সাথে কথা বলবো, ওয়ান টু ওয়ান কথা বলবো, এবং আমার সাথে থাকবেন রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, এবং তার পাশাপাশি আমার মোবাইল আমার সাথে রয়েছে। আপনি আমাকে মোবাইলে এবং তার পাশাপাশি ফেসবুক, ইউটিউবে জানাতে পারেন আপনি কি কি ভয় পাচ্ছেন। আমি সেই ভয়গুলো এক এক করে নির্বাচন কমিশনকে জানাতে শুরু করে দিয়েছি। আবারও বলছি, নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে জ্ঞানেশ কুমারের অফিস থেকে সুব্রত গুপ্ত, সবার সাথে আমরা রিপাবলিক বাংলা কথা বলেছি, এবং তারা বারবার বলে দিয়েছে যে ইভিএম বদল সম্ভব নয়। বাংলায় ইভিএম বদল সম্ভব নয়। এটা জ্ঞানেশ কুমার শুধু নয়, গোটা দেশের নির্বাচন কমিশনের যারা আধিকারিক তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, তারাও এটা বলবে। আর যদি ইভিএম বদল হয়, যেটা আমি কালকে ব্রেক করেছিলাম, তাহলে সেই গোটা যে বিধানসভা, সেই বিধানসভার ভোটটাই বাতিল হয়ে যেতে পারে। সেই বিধানসভায় আবার পুনর্গণনা বা পুনর্নির্বাচন হতে পারে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা সুব্রত গুপ্ত আমাদেরকে জানিয়েছেন। আপনারা জানেন যে শুক্রবার এই গুজবটা, এই আতঙ্কটা যেটা হচ্ছিল, সেই আতঙ্ক নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে যাই, এবং তড়িঘড়ি শুক্রবার রাত 9টায় আপনারা দেখেছেন আমার সাথে সুব্রত গুপ্তের যে দীর্ঘ সাক্ষাৎকার, এবং সেখানে সুব্রত গুপ্ত নির্দিষ্টভাবে বলেছেন ইভিএম বদল সম্ভব নয়। আজও সুব্রত গুপ্ত এবং নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছেন তারা আপনাদের সাথে কথা বলবেন। এই যে গুজবগুলো হচ্ছে দাদা, এই গুজবগুলো যে আপনি যাকে ভোট দেবেন সেগুলো দেখে নেবে তৃণমূল কংগ্রেস, এবার আধার এবং ভোটার কার্ড লিঙ্ক হয়ে গেছে, এবার ভোট না দিলে আপনার ভোট বাতিল হয়ে যাবে, এবার এসআইআর এ নাম না থাকলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, এই সমস্ত কিছুর পর্দা ফাঁস করাটা প্রয়োজন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় না এই কথাগুলো বলে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় হজযাত্রীদেরকেও বলে দিয়েছেন যে হজযাত্রা করতে গেলে সেই সময় আপনার এনআরসিতে নামটা বাদ দিয়ে দেবে, ভোটটা দেবেন। এই ধরনের কথা কেউ বলে? একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এত সিনিয়র একজন পলিটিশিয়ান, তিনি এই ধরনের কথাগুলো বলছেন। বা ডালিম শেখরা যে হুমকি দিচ্ছে, ডালিম শেখের বক্তব্য আমি শোনাবো। এই ডালিম শেখ বিরাট মাতব্বর, ভেবেছিল কেউ কিছু করবে না। অনুব্রত মণ্ডল নিজেকে ভেবেছিল অনুব্রত মণ্ডলকেও প্রয়োজনে আবার গৃহবন্দী করা হবে। ডালিম শেখ সেই এলাকায় ভোট হয়ে গেছে, ডালিম শেখকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল। এই সমস্ত কিছুতে যাবো, কিন্তু তার আগে শুরুতে একবার দেখিয়ে নি সুব্রত গুপ্ত তিনি যে আশ্বস্ত করেছিলেন ইভিএম কোনোভাবেই বদল করা সম্ভব নয়, তা নিয়ে সেই বাইকটা একবার শোনাই। ইভিএম কি এটাও একটা গুজব হচ্ছে, ইভিএম বদলে দেওয়া হচ্ছে, এবং বিজেপির বিভিন্ন নেতাকর্মীরা কাল রাত থেকেও এটা নিয়ে একটা লাগাতার এটা প্রচার এবং রাস্তায় নেমে এটার কোনো বাস্তবতা, ভয় তৈরি হচ্ছে। না, এটার কোনো বাস্তবতা, সেরকম কোনো সম্ভাবনা নেই। এটার কোনো সম্ভাবনাই নেই। ভোট শেষ হয়ে গেল, পোলিং যে টিম, এই পোলিং টিম ইভিএম কে সিল করবেন, ভিভিপ্যাটকে সিল করবেন, ব্যালট ইউনিটকে সিল করবেন যে কাগজ দিয়ে, সেটা অনেকটা কারেন্সির মতো আর কি, সিকিউরিটি প্রিন্টেড সিল। তার প্রত্যেকটার ইউনিক নাম্বার আছে, সিল নাম্বার। যে ইভিএম যে মেশিনে সিল হবে তার একটা ইউনিক ট্যাগ আছে, এই ট্যাগেরও একটা ইউনিক নাম্বার আছে। এই নাম্বারগুলো পোলিং এজেন্ট বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা নোট করে নেবেন। সিল হয়ে যাওয়ার পর তারা অপেক্ষা করবেন সেক্টর অফিসারদের আসার জন্য। সেক্টর অফিসাররা এসে সব দেখে নেবেন, সিলটিল ঠিক হয়েছে, স্ট্যাটুটারি যে সমস্ত কাগজপত্র সেগুলো ঠিক আছে, নন স্ট্যাটুটারি কাগজপত্র সব প্যাক করা হয়েছে, এই সব জিনিসগুলো বুঝে ওনারা বলবেন যে তোমরা তোমাদের গাড়িতে উঠে পড়ো, তোমরা চলে যাও। এইবার এই গাড়ি, জিও ট্যাগ গাড়ি চলে যাবে রিসিভিং সেন্টারে, সেখানে রিসিভ করা হবে।
যেটা যেসব ভিডিও ছড়িয়েছে কালকে, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে সেক্টর অফিসারের গাড়ি, যেখানে পোলিং পার্টি যাচ্ছেন, অথবা সেক্টর অফিসার নিজেই ওখানে রিসিভ করে নিয়েছেন। কোনো কোনো জেলায় এরকমও হয়েছে যে সেক্টর অফিসার নিজেই ইভিএম রিসিভ করেছেন এবং নিয়ে ওটা রিসিভিং সেন্টারে রিসিভ করছেন। এখানে কোনো রকম কোনো ইভিএম এক্সচেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তার কারণ হচ্ছে প্রিসাইডিং অফিসার ডায়েরির সাথে যদি এই সিল না মেলে, তাহলে বোঝা যাবে যে ইভিএম। আজ অবধি আমি যে কটা ইলেকশন দেখেছি, পশ্চিমবঙ্গেও করিয়েছি অনেক ইলেকশন, অন্যান্য রাজ্যেও আমি গেছিলাম অবজারভার হয়ে, আমি একটা কেসও পাইনি যেখানে ইভিএম পাল্টানো হয়েছে। দেখুন, নির্বাচন কমিশনের এই অংশটা নিয়ে অনেকের মধ্যে অনেক আতঙ্ক ছিল। আমি বিগত 48 ঘন্টা ধরে এই আতঙ্কটা দূর করার চেষ্টা করছি, এবং বিজেপিরও অনেক নেতা নেত্রী বা অনেকে এমপি এমএলএ যারা রয়েছেন, যারা টুইট করছেন, ফেসবুকে লিখছেন, রিপাবলিক বাংলাকে প্রতিক্রিয়া দিচ্ছেন, তাদেরও বলছি যদি এরকম সম্ভাবনা হয়, এটা কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় খবর হবে, এবং আমরাও চুপ করে বসে থাকবো না। এই বিষয়টা নিয়ে অ্যাড্রেস করা, এই বিষয়টা নিয়ে শো করা, এটা মিনমিনে মিডিয়া করবে না। মিনমিনে মিডিয়া এই গুজবটাকে চলতে দেবে, আমি সেই গুজবটাকে চলতে দেব না। সিনিয়র মিনমিনে এই মুহূর্তে গ্যারান্টি নিয়ে বলছি, এটা নিয়ে কোনো শো করছে না, করবে না। আমাকে করতে হচ্ছে, আমি করতে বাধ্য হচ্ছি, তার কারণ এবারের লড়াইটা বাঙালি হিন্দুরা থাকবে কি থাকবে না, এর পরের বছর আমরা শুভ নববর্ষ, অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা, এই সমস্ত কিছু বলতে পারবো কিনা, না আমাদের আরবি ভাষায় কথা বলতে হবে, তার লড়াই। ডালিম শেখরা আমাদের উপর দাপাদাপি করবে কিনা, আমাদেরকে কেটে পিস পিস করে দেবে কিনা, তার বিরুদ্ধে লড়াই। ডালিম শেখ কি বলেছে? ডালিম শেখ বলেছে তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দেবে না তাদের পিস পিস করে দেওয়া হবে, এবং তারা নাকি এবার নতুন ক্যামেরা বসিয়েছে, তারা সব জানতে পারবে নাকি। এবার এই নেতারা ভেবেছে প্রথম দফার নির্বাচনের সময় তারা ভেবেছিল যে বিরাট কিছু করে ফেলবে, দ্বিতীয় দফার নির্বাচনের আগে তাদেরকেও যা যা করার নির্বাচন কমিশন করবে। কিন্তু এই ডালিম শেখ কি বলেছিল, এবং ভয়টা দূর করার জন্য আমি আবার আপনাকে মনে করিয়ে দিতে চাই, এই বলার পরে কিভাবে গ্রেপ্তার হয়েছিল সেটা আবার একটু মনে করুন। আর ডালিম শেখ কি বলেছিল সেটা দেখুন। ডালিম ছাড়া নাই বলি, স্যার ডালিমের একটা ভোট নেবো সঙ্গায়, আর যে কোটা ভোট দিবি না, যদি 100টা পরে বলি দেবো এই বাড়ি, আর সেই বাড়ির করে ব্যবস্থা করে দিবে, প্লেট বাড়ি করে দেবো, ওই পায়ের যে প্লেট ফুট আছে এইখানে অপারেশন করে বাড়ি করে দেবো। বলো না, আমি যে বলেছি তো আটকে মুখ চিনে দেবো, ধরি ভোট 50টা যদি পরে টানা নাশ করে দেবো, ভাইকে বলে পিস পিস করে দেবো, পিস করে দেবো মেলা তালাতে। তখন চুপচাপ থাক, পিস পিস করে দেবো ভাইকে বললো, নুরালিকে বলা করবো, ওকে 4 তারিখের পর বাড়িতে বাস করতে পারবো না, এটা দেখে নেবো। 4 তারিখ রানা সিং থাকবে, ফিকের বেটা ফিটরা খেয়ে বেড়া দালাল। যে কোটা ভোট দিবি না, যদি 100টা পরে বলি দেবো এই বাড়ি, আর সেই বাড়ির করে ব্যবস্থা করে দিবে, আমরা ধরে নিয়ে আসবো। আমি নির্দিষ্টভাবে একটা কথা আপনাদেরকে বলছি, আপনারা যারা জবাব চায় বাংলা দেখছেন, আজকের জবাব চায় বাংলা কোনো বিতর্ক নিয়ে নয়, আজকের জবাব চায় বাংলা কোনো হট ডিবেট নয়, আজকের জবাব চায় বাংলা অনুরোধ করা দ্বিতীয় দফার আগে আপনাদেরকে, এই বাংলায় আপনারা যারা এখনো ভয় পাচ্ছেন যে এবার ভোটটা আমরা দিতে পারবো কিনা, বিশ্বাস করুন, ভোটটা দিন, ভোটটা দিতে যান। কোনো শেখ শাহজাহান আপনাকে আটকাতে পারবে না। যদি আটকাতে চায় আপনি কি করবেন, সেই সমস্ত কিছু রিপাবলিক বাংলায় আমরা স্ক্রোলে সেই সমস্ত তথ্য দিচ্ছি। নির্বাচন কমিশনের আধিকারিক আমার সাথে এখানে থাকবেন, নির্বাচন কমিশনের যিনি মূল এই এসআইআর প্রসেসটার সাথে যুক্ত ছিলেন, যিনি মূলত এই গোটা যে নির্বাচনটা পরিচালনা করছেন, একটা বোমা ফাটাতে দেননি, একটা বন্দুক চলতে দেননি, একটা মাতব্বর বাইক বাহিনী ছিল না, তিনিও এখানে আবার আসবেন। তিনি নির্দিষ্টভাবে বলেছেন যে তিনি আপনাদের সাথে কথা বলবেন, সমস্ত ধরনের গুজব, সেই গুজবগুলো কি কারণে হচ্ছে সেগুলো বলা শুধু নয়, নিজের মুখে বলবেন সত্যটা কি, আর কি করা যাবে, আর কিভাবে আপনি বিশ্বাস করবেন যে এবারের ভোটটা একদম আলাদা ভোট হচ্ছে। এটা নিয়ে বই লেখা যায়, এটা নিয়ে ওয়েব সিরিজ বানানো যায়, এটা নিয়ে মহাকাব্যও হয়তো লেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পারছেন এবারের ভোটটা, দেখুন ওনার গুজব ছড়ানোটাও একটু একটু করে বন্ধ হয়েছে। শুধু নির্বাচন কমিশন নয়, এই কনফিডেন্স বিল্ডিং বলে যে শব্দবন্ধটা রয়েছে, এই কনফিডেন্স বিল্ডিংটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দিন থেকে করছেন। এবারের নির্বাচন ভয়কে দূর করার, এবারের নির্বাচন ভরসাকে জেতার, মানে বাংলায় কোনোদিন লাশ ছাড়া নির্বাচন হবে না, একটা ধারণা চলে এসেছিল গোটা ভারতে। বাংলা মানে বোমা পড়বে, বন্দুক পড়বে। রিপোর্টাররা যারা অন্য রাজ্য থেকে আসে তারা
নির্দিষ্টভাবে খোঁজে মালদা মুর্শিদাবাদে নির্বাচন হচ্ছে, তার মানে তো অনেক মৃতদেহ, সেই মৃতদেহর কারণ, এই সমস্ত কিছু নিয়ে স্টোরি হবে। ভাবতে পারছেন কতটা খারাপ একটা জায়গায় আমরা ছিলাম। সুব্রত গুপ্ত, মনোজ আগরওয়ালরা আসলে সেই জায়গা থেকে আমাদের বের করেছেন, থ্যাংক ইউ। কিন্তু এখনো কাজ শেষ হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভয়ের বিরুদ্ধে কিভাবে গর্জে উঠেছেন শুনুন। टीएमसी के सभी गुंडों, सभी सिंडिकेट, सभी भ्रष्टाचारियों को एक आखिरी मौका देता हूं। 29 अप्रैल से पहले अपने अपने थाने में आत्मसमर्पण कर लो, क्योंकि 4 मई के बाद कोई भी बच नहीं पाएगा। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছেন একবার শুনবো। ममता के गुंडों से डरना मत। डरोगे? डरोगे? मैं कहकर जाता हूं 29 तारीख को एक भी गुंडा अगर बाहर निकला तो 5 तारीख के बाद उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी का। किसी को भय रखने की जरूरत नहीं है। भरोसे के साथ मतदान करिए। भाजपा सरकार बनने जा रही है। ममता के गुंडों की जगह अब जेल में है, जेल में है भाइयों बहनों, जेल में। अमित शाह जी, रिपब्लिक बांग्ला से ये इतना बड़ा भीड़ है सोनारपुर में, क्या बताएंगे? यहाँ प्रचंड बहुमत के साथ हमारी प्रत्याशी रूपा गांगुली जीतने जा रही है और बंगाल में भी भाजपा सरकार बनेगी। यहाँ पे तृणमूल कांग्रेस सुबह से बोल रहे थे कि अमित शाह जी यहाँ पे आएंगे, लेकिन बीजेपी आए तो सब बंद कर देंगे। एक बार दर्शकों को बार बार बोल चुके हैं, आप शायद गुस्सा होंगे, लेकिन फिर भी बोल रहा हूँ, क्या क्या देंगे बीजेपी इन महिलाओं को जो अमित शाह जी कर रहे हैं? हम उनसे ज्यादा 3000 रुपया देने वाले हैं। और सुरक्षा के बारे में अमित जी क्या बोलेंगे? नेशनल सिक्योरिटी बंगाल के लिए बहुत बेस्ट। मैं एक ही वाक्य में कहना चाहता हूं, ममता बनर्जी ने कहा है कि शाम को 7 बजे के बाद महिलाएं बाहर न निकले। मैं कहता हूं आप भाजपा सरकार बना दो। छोटी बच्ची एक स्कूटी लेकर रात को 2 बजे निकले, कोई गुंडा आंख ऊंची कर नहीं देख सकता। अमित शाह जी, पूरे बंगाल में आज लास्ट डे है, कल इलेक्शन है, बहुत सारे लोग वोट देना चाहते हैं लेकिन डरे हुए हैं। जो लोग डरे हुए हैं तृणमूल के गुंडाओं से, जिहादियों से, उसको क्या कहेंगे? आपने तो बोला है उल्टा टांग देंगे। ये पत्रकारों के अलावा कोई डरा हुआ नहीं है। इस बार अगर गुंडे बाहर निकले तो जनता के रोष का सामना करना पड़ेगा और उनको सहन करना पड़ेगा। এবং নির্দিষ্টভাবে যেটা নিয়ে আজকের অনুষ্ঠান, ভয় দূর করুন। বিশ্বাস করুন, নির্বাচন কমিশন এবার যে প্ল্যানগুলো করেছে, নির্বাচন কমিশনের যে অ্যাকশনগুলো নেওয়ার পরিকল্পনা দ্বিতীয় দফায়, ধারণার বাইরে এবারের নির্বাচনটা কেমন হচ্ছে। দেখুন, এই নির্বাচনটা এভাবে করার পরে যদি তৃণমূল আসে, হ্যাঁ, বাংলার মানুষ তৃণমূলকেই চায়। যদি বিজেপি আসে তাহলে বুঝতে হবে যে এতদিন ধরে ত্রাসের মধ্যে, ভয়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দিয়েছিলেন বাংলার মানুষকে। আবার এই নির্বাচন থেকে যদি সিপিএম চলে আসে, আমি সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না, তাহলে সেটাও বুঝতে হবে বাংলার মানুষই চায়। মানুষকে সিদ্ধান্ত নিতে দিতে হবে। মানুষ এতদিন সিদ্ধান্ত নিতে পারতো না। ঠিক সেই জায়গা থেকে এবার কি হতে চলেছে সেটা তো মানুষ ঠিক করবে, কিন্তু কিভাবে লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ খেলার সুস্থ একটা বাতাবরণ তৈরি করা যায়, সেটা নির্বাচন কমিশন দেখবে। আবারও বলছি, এবারে সুপার হিরো নির্বাচন কমিশন। একটা ছোট্ট প্রতিবেদন এবং তারপর সরাসরি সুব্রত গুপ্ত কি বলছেন, অনেকগুলো ব্রেকিং নিউজ নেব এবং আপনাদের প্রশ্নেরও উত্তর দেব, কিন্তু এই প্রতিবেদনটার পর। এমন কোনো ঘটনা হলো না কি এনি ডেথ ওয়াজ দেয়ার, এনি মেজর গ্রিভিয়াস ইনজুরি ওয়াজ দেয়ার। যতটুকু আমি খবর পেয়েছি, পিপল কেম আউট টু ভোট উইদাউট ফিয়ার। শেষ কবে এমন ভোট দেখেছে বাংলা? মনে করতে গিয়ে মাথা চুলকাচ্ছেন রাজনীতির বড় বড় বোদ্ধারাও।
প্রথম দফায় 152টি কেন্দ্রে ভোট হয়ে গেল, অথচ একটাও বোমা পড়ল না, গুলি চলল না, লাশ পড়ল না। এককালে বিহার উত্তরপ্রদেশে যে হিংসার ছবি দেখা যেত, তৃণমূল আমলে সেই রক্তাক্ত ভোটের ছবি জায়গা নিয়েছিল ঠাকুর রামকৃষ্ণদেব স্বামীজি কবিগুরুর বাংলায়। ভোট যে শান্তিপূর্ণ হতে পারে বাংলার মানুষ সেটাই ভুলতে বসেছিল। 26-এর ভোটে সেই অসম্ভবকে সম্ভব করে দেখালো নির্বাচন কমিশন। হুমকি টুমকি হয়েছে আপনার পোলিং পার্টিকে, ইয়া কিছু লোক ঢুকে গেছে আননেসেসারি, ইয়া পোলিং স্টেশন মধ্যে লোক ঢুকে গেছে, এসব জিনিস যেটা আমি বলেছিলাম কি কোনো হবে না, ওটা হলো না। বাট এমন কোনো ঘটনা হলো না কি এনি ডেথ ওয়াজ দেয়ার, ইয়া এনি মেজর গ্রিভিয়াস ইঞ্জুরি ওয়াজ দেয়ার। যতটুকু আমি খবর পেয়েছি, পিপল কেম আউট টু ভোট উইদাউট ফিয়ার। এবার ভোটের সব হিসেব নিকেশ ঘেটে দিয়েছে এসআইআর। ভোটদানের হারেও সর্বকালের রেকর্ড ভেঙে গিয়েছে এবার। 92% বেশি ভোট এর আগে কখনোই পড়েনি। এই বিপুল পরিমাণ ভোটদান কিসের ইঙ্গিত? पहले भी हमने देखा है, देश में जहां जहां भारी मतदान हुआ है वहां बीजेपी को प्रचंड विजय मिली है, प्रचंड विजय मिली है। कमल खिलना तय है। 4 मई को बंगाल में भी बीजेपी की विजय का जश्न होगा। মমতাও কি কিছু একটা অঘটন আজ করছে? তা না হলে তিনি গণনার দিনে কারচুপির কথা বলবেন কেন? একজনের মেসেজ আমার কাছে এলো, একটা অফিসারের লিখেছে, কাউন্টিং এর দিন তো খেল হোগা। আরে ক্যা খেল হোগা? ধান্দাটা হচ্ছে, ধরুন কাউন্টিং এ সে গুনে অ্যানাউন্স করে দিল, খাতায় নোট করে নিল, কিন্তু জিতছেন আমি 4000 ভোটে, কিন্তু ও দেখাবে কম্পিউটারে লোড করবে 2000 ভোটে। প্রথম দফা হাতের বাইরে, বুঝে গিয়েছে তৃণমূল। মুখ ফসকে সে কথাই বেরিয়ে গেল সাগরদিঘির তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাসের মুখ দিয়ে। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামশেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। দ্বিতীয় দফার আগে গুজব ছড়ানোর হিড়িক পড়েছে তৃণমূলের মধ্যে। মমতা এখন বলে বেড়াচ্ছেন ভোট না দিলে নাকি এনআরসি করে নাম বাদ দিয়ে দেবে। নির্বাচন কমিশন অবশ্য গুজব অনেক আগেই উড়িয়ে দিয়েছে। পরীক্ষার সময় কড়া পরীক্ষক যেমন ঘাড় ঘোরাতে দেন না, ঠিক তেমনই প্রথম দফায় কমিশন ও কেন্দ্রীয় বাহিনী তৃণমূলকে ট্যাফু করতে দেয়নি। দ্বিতীয় দফায় ব্যবস্থা নাকি আরো কঠোর। তৃণমূলের কপালে এখন থেকেই বিন্দু বিন্দু ঘাম জমছে। সুপারহিরো কমিশনের জন্য সব জারিজুরি শেষ হয়েছে, এবার বিদায়ের পালা তৃণমূলের। রিপাবলিক বাংলা। যার থেকে বা যাদের থেকে আসলে এই গোটা যে প্রসেসটা, এই মিথ্যাচারগুলো, এই সমস্ত যে ভ্রান্ত ধারণাগুলো, এই গুজবগুলো, সেটা নিয়ে একদম দুধ কা দুধ পানি কা পানি, বা সহজভাবে বলতে গেলে একদম সহজ ভাষাতে যাদের থেকে জানতে পারেন, তাদের মধ্যে থেকে অন্যতম এই মুহূর্তে সুব্রত গুপ্ত। আপনারা দেখেছেন, কালকেও দেখেছেন, আজকেও সুব্রতবাবু এই মুহূর্তে রয়েছেন স্পেশাল অবজারভার নির্বাচন কমিশনের। সুব্রতবাবু, অনেকগুলো মিথ্যাচার হচ্ছে, সেই মিথ্যাচার এক এক করে আমি আসবো এবং আপনার থেকে আমি কুইকলি জেনে নিতে চাইবো যে আসল সত্যিটা কি। প্রথম যে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে আমি দিতে চাই বাংলার মানুষকে, এবার ভুয়ো ভোটিং বা ফলস ভোটিং করলেও জেল হবে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, ভুয়ো ভোটিং করলেও জেল হবে। কেউ যদি ফলস ভোটিং করে এবং সেই সময় ফলস ভোটিং করতে গিয়ে সে যদি ধরা পড়ে, অন্যের ভোটিং যদি কেউ নিজের নামে করার চেষ্টা করে, তাহলেও তার জেল হতে পারে এবং আইনত দণ্ডনীয় অপরাধ। সুতরাং দয়া করে আমি বাচ্চা ছেলেমেয়েদের বলছি, কেউ যেন কোনো ধরনের কোনো প্রলোভনে পা দিয়ে কোনো রাজনৈতিক নেতার কথায় এই ধরনের কাজ করবেন না। এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ, ভুয়ো ভোটিং করলেও দ্বিতীয় দফার আগে নির্বাচন কমিশন স্পষ্ট করলো জেল হতে পারে। সুতবাবু, এটা যদি একবার একটু বলেন, মানে ভুয়ো ভোটিং এর এতদিন ধরে আমরা দেখেছি ক্যামেরার সামনে ধরা পড়তো, তাদেরকে সিআরপিএফ কিছু কথাবার্তা জিজ্ঞেস করতো, তারপরে ডান্ডা মেরে তাদের ভাগিয়ে দিত, তারা দৌড়ে চলে যেত, আমাদের রিপোর্টাররাও পেছন পেছন দৌড়ে চলে যেত। এবার মানে কি হচ্ছে? না, এবার একটু পরিবর্তন হচ্ছে। আপনারা জানেন যে ভুয়ো ভোটিং অর্থাৎ একজনের হয়ে অন্য কারোর ভোট দেওয়া, এটা এক ধরনের চুরি, কারণ আরেকজনের গণতান্ত্রিক অধিকার আপনি নিয়ে নিচ্ছেন। তো এটার জন্য খুব বড় শাস্তি আছে। এটা ধরা পড়লে 1 বছর অবধি জেল হতে পারে। 1 বছর অবধি?
এবং আরেকটা জিনিস আমরা যেটা করছি এবারে, যেহেতু প্রতিটি বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে, আগে যেটা সবসময় থাকতো না, কেউ যদি ভুয়ো ভোট দেন তাহলে তার রেকর্ড আমাদের ক্যামেরাবন্দি হয়ে থাকছে কমপক্ষে 1 বছর। আমরা যে কোনো সময় সেই ক্যামেরা থেকে সেই ছবি বের করে যদি কোনো ভোটার বলেন যে আমার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে, আমরা খুব সহজেই বের করে নিতে পারবো যে কে সেই ব্যক্তি যিনি ভোট দিয়েছেন, তার বিরুদ্ধে এফআইআর হবে এবং তাকে কিন্তু আদালতে এই চার্জ ফেস করতে হবে। মানে এটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যাদেরকে ব্যবহার করা হয়, 18-19 বছর বয়সী ছেলে মেয়ে যাদেরকে ছাপ্পা ভোটে ব্যবহার করা হয়, তাদের তো কেরিয়ার শেষ হয়ে যেতে পারে যদি এরকম ধরনের ঘটনা ঘটে। মানে অ্যারেস্ট হয়ে যেতে পারে, এবার হয়ে যেতে পারে না, হবে। আমি ওই জন্য অনুরোধ করব যে কেউ যেন অন্য কারোর হয়ে ভোট দেওয়ার দয়া করে চেষ্টা করবেন না, কারণ যদি করেন নিশ্চিতভাবে ক্যামেরায় আপনার ছবি পার্মানেন্টলি রেকর্ড হয়ে যাবে এবং আমরা পরবর্তীকালে আপনাকে ধরে আপনাকে আদালতে পেশ করতে বাধ্য হব। আচ্ছা, আমি দ্বিতীয় যে ব্রেকিং নিউজটা, সেই ব্রেকিং নিউজটা আজকে একের পর এক যে গুজবগুলো এবং যে বাস্তব চিত্র, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এবং এই তুলে ধরার চেষ্টা সেটা রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে করেছে, এসআইআর এর সময় থেকে করেছে। যেটা ফ্যাক্ট সেইটাকে বলার, যেটা ফেক নিউজ সেটাকে ডেসিমিটেট করার, অর্থাৎ সেটাকে নালিফাই করার। এখানেও বাইক নিয়ে একটা ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে, বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই বিষয়টা কি, মানে এটা তো আর প্যানিক সৃষ্টি হয়ে যাবে। এই যে যারা ডেলিভারি বয়, যারা ছেলে মেয়ে, তারা কলকাতায় সবচেয়ে বেশি, যারা জোম্যাটো বা সুইগি বা অন্য কোনো ডেলিভারি ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে এই রেস্ট্রিকশন নেই, তারা চালাতে পারেন। শুধু একমাত্র তাদের যে সংস্থায় তারা কাজ করছেন সেই সংস্থার আইডেন্টিটি কার্ড নিয়ে যাবেন। যাদের বিশেষ কোনো কাজে যেতে হচ্ছে, যাদের মেডিকেল ট্রিটমেন্টের জন্য যেতে হবে বা অন্যান্য বা কোথাও পড়াশুনো করতে যেতে হবে ইত্যাদি, তাদের ক্ষেত্রেও ছাড় আছে। সুতরাং এটা এমন নয় যে সাধারণ নাগরিক কোনো অবস্থাতেই মানে মোটরসাইকেল বা বাইক ব্যবহার করতে পারবে না, এরকম ঘটনা নয়। মধ্যে কোনো ধোঁয়াশা নেই, তার মানে অনেকগুলো ধোঁয়াশা তৈরি হচ্ছে এই নির্দিষ্টভাবে। আজকে যেহেতু সুব্রতবাবু আপনি এসেছেন আমাদের সাথে, এই মিথ্যাচারগুলোর এক এক করে পর্দা ফাঁস, এটা যদি আপনারা নিজেরাই করেন, আমি আপনাদের অনুরোধ করব, যারা এই মুহূর্তে দেখছেন, আপনারা মেসেজ করুন, আপনারা কমেন্টেও লিখতে থাকুন, আমরা সেগুলো নির্দিষ্টভাবে পড়ে শোনাবো, নির্বাচন কমিশনেরও দৃষ্টি আকর্ষণ করব। আপনারা লাগাতার টেলিফোনও করতে পারেন এবং টেলিফোন করলে নির্দিষ্টভাবে আপনার প্রশ্নগুলো সেগুলো আমি নোট করে রেখে দেব। এবং বারবার আমি বলছি যে আসল সত্যটা জানুন নির্বাচন কমিশনের থেকে, কারণ তারাই ভারত রাষ্ট্রে এই মুহূর্তে গণতন্ত্রের অধিকারটা সুনিশ্চিত করার লড়াইটা করছে। আমি 3 নম্বর যে ব্রেকিং নিউজ, সেই 3 নম্বর ব্রেকিং নিউজ সুব্রতবাবু থাকতেই একবার নিয়ে নিতে চাই। আমি পিসিআরকে বলবো সেই 3 নম্বর ব্রেকিং নিউজটা ওই মুহূর্তে নিতে। দ্বিতীয় দফার আগেও একাধিক দাগি আসামি, তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং যাদের বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট বা বেল যাদের প্রাপ্য নয়, এরকম ভাবে জামিন অযোগ্য ধারায় যাদের বিরুদ্ধে মামলা রয়েছে বা ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তাদের দ্বিতীয় দফায়ও গ্রেপ্তার করা হবে। কলকাতা, 2 চব্বিশ পরগনা, নদিয়া, বিভিন্ন জায়গার যারা দাগি অপরাধীরা রয়েছেন, সেই দাগি অপরাধীদেরকে গ্রেপ্তার করা হবে বলে নির্বাচন কমিশন এই মুহূর্তে জানিয়ে দিল। অর্থাৎ দ্বিতীয় দফার আগেও দাগি আসামি বা যারা বাইক বাহিনীর তাণ্ডব করে, যারা ভয় দেখায়, ত্রাস সৃষ্টি করে, তাদের আস্তানা হবে জেলখানা বা প্রিজন। সুব্রতবাবু, এর মধ্যে মানে এটা আমি কিছু মনে করবেন না, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়দের কোনো আস্তানা হবে না তো? শ্রীজাতকে আপনারা নাকি অ্যারেস্ট করার জন্য নির্দেশিকা দিয়েছেন। এটা খুব দুঃখের ব্যাপার যে একটি চ্যানেল, যেহেতু মানে অন্য একটি চ্যানেল, আমি সেজন্য নাম করতে চাইছি না, সবাই জানেন কোন চ্যানেল, এই চ্যানেল একটা বিকৃত সংবাদ পরিবেশন করেছেন অনেকক্ষণ ধরে। আমরা জানানো সত্ত্বেও যে নির্বাচন কমিশনের এরকম কোনো নির্দেশ ছিল না যে ওনাকে ভোটের আগে গ্রেপ্তার করতে হবে বা গ্রেপ্তারি পরোয়ানা যেটা কোর্ট জারি করেছে, সেই কোর্টের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী পুলিশকে তাকে গ্রেপ্তার করতে হবে। আপনারা যদি দেখবেন যে ওইখানে বলা আছে যে তাকে সময় দেওয়া হয়েছে কোর্টে অ্যাপিয়ার করার জন্য জুন মাস অবধি। সুতরাং ভোটের আগে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে এরকম কোনো নির্দেশ নির্বাচন কমিশন দেয়নি, নির্বাচন কমিশনের কোনো অবজারভার দেয়নি। কিন্তু কোনো কারণে এই খবর অনেকক্ষণ ধরে চালিয়ে সেই চ্যানেল বিভ্রান্তি তৈরি করেছেন মানুষের মধ্যে। অনেকে তার উপর বিষয়টা নিয়ে চিন্তাভাবনা না করেই বিভিন্ন রকম কমেন্টও করেছেন ফেসবুকে বা অন্যান্য জায়গায়, সেগুলো আমাদের নজরে আছে। আমরা সেই চ্যানেলকে ইতিমধ্যেই একটি আইনি নোটিশ পাঠিয়েছি।
কিন্তু এই যে যারা দাগি আসামি তাদেরকে গ্রেপ্তারি করাটা চলবেই। যারা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে চাইবে বেআইনিভাবে, কেউ ক্যাম্পেইন করুক P-2 দিন অবধি, আমার নির্বাচন কমিশন তো সেটা চায়, কিন্তু তারপরে বা তার আগে কোনো ভোটারকে যদি বলা হয় যে আপনি ভোট দিতে যাবেন না বা আপনি ভোট দিলে এই হবে, এটা কখনোই নির্বাচন কমিশন মেনে নেবে না। তার জন্য যা যা করণীয় নির্বাচন কমিশন তাই করবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে যাদের দাগি আসামি, যাদের বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, সেটা কিন্তু নির্বাচন কমিশনের কাজ নয়, সেটা যে কোর্ট দায়িত্বপ্রাপ্ত তারা সব কিছু বিচার করে নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু করেছেন। এটা নির্বাচন কমিশন ইস্যু করেনি, নির্বাচন কমিশন ইস্যু করতে পারেও না। সুতরাং যে কাজটা নির্বাচন কমিশন করতে পারে, যেটা বলেছেন যে পুলিশকে বলেছে যে কোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশ মোতাবেক কাজ করার জন্য। বেশ, আমি আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে নিতে চাই, যেটা নিয়ে আপনি এর আগেও বলেছেন এবং আমি দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই। এটা খুব নির্দিষ্টভাবে আপনারা জেনে নিন, অনেকেই রয়েছেন, প্রচুর গ্রামে রয়েছেন যারা মনে করছেন যে এখনো আমরা ভীত সন্ত্রস্ত, আমাদের পাশের পাড়াতে সিআরপিএফ এর টিম মোতায়েন হয়েছে, কিন্তু আমার গ্রামের আমারই কিছু প্রতিবেশী তারা বলেছে যে তোরা যদি বেরোস তাহলে তোদের ঠ্যাং ভেঙে রেখে দেবো। এটাও হতে পারে যে আপনাদের গ্রামে আপনারা হয়তো এক ঘরে বা আপনারা নির্দিষ্ট কোনো ধর্ম, বর্ণ বা রাজনৈতিক দলের জন্য হয়তো এক ঘরে হয়ে গেছেন। মাথায় রাখুন, এবার নির্বাচন কমিশন বলেছে 500 জন নয়, 5 জনও যদি এরকম ভাবে আটকে পড়ে সেটাকেও বুথ ক্যাপচারিং হিসেবে ধরা হবে। আমি একবার ব্রেকিং নিউজটাও নিয়ে নিতে চাই এই মুহূর্তে, যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের দর্শকদেরকে জানিয়েও রাখতে চাই। কোনো বুথের একটা বড় অংশের ভোটার যদি নির্দিষ্ট ভোটের দিন ভোট না দেন, তাহলে সেখানেও পুনর্নির্বাচন হতে পারে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। শুধু তাই নয়, যতদিন ওই সব ভোটারদের সবাই ভোট দিতে না পাচ্ছেন ততবার পুনর্নির্বাচন হলেও আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। উদাহরণস্বরূপ, কোনো বুথে যদি 50 জন বা 500 জন ভোটারের মধ্যে থেকে নির্দিষ্ট দিনে 5 জন ভোটারও সেক্টর অফিসার বা রিটার্নিং অফিসারের সঙ্গে যোগাযোগ না করতে পারেন বা তাদের জানাতে না পারেন, ভোট দিতে না আসতে পারেন, তখন সেক্টর অফিসার বা রিটার্নিং অফিসার তারা নির্দিষ্টভাবে খোঁজ নিয়ে পুনর্নির্বাচনের জন্য সুপারিশ করতে পারেন। বড় খবর, কোনো বুথে একটা বড় অংশের ভোটার যদি নির্দিষ্ট দিন ভোটের দিন তাদেরকে বাধা দেওয়া হয় ভোট দিতে, তাহলেও এখানে পুনর্নির্বাচন বা রিপোলিং হবে। সুব্রতবাবু, এটা তো মানে একটা যুগান্তকারী একটা কথা আপনারা বলছেন। মানে 1000 জনের মধ্যে থেকে 50 জন যদি ভোট না দিতে পারে, তাহলে আপনি বলছেন যে সেখানে রিপোলিং হয়ে যাবে, কাউকে যদি আটকে দেওয়া হয়। আইনটা খুব স্পষ্ট, আর এই আইন নতুন আইন নয়, এটা হচ্ছে দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951 সালের। এই আইনের 135A ধারায় বলা আছে যে কেউ যদি ভোট দিতে না পারেন কারণ কোনোভাবে তাকে বাধা দেওয়া হয়েছে, সেটা মানসিক বাধা হতে পারে, সেটা শারীরিক বাধা হতে পারে, সেটা অন্য কোনোভাবে বাধা হতে পারে, তিনি যদি তার নিজস্ব পোলিং স্টেশনে না যেতে পারেন ওই বাধার জন্য, তাহলে সেটাকেও বুথ ক্যাপচারিং হিসেবে ধরা হবে। আর বুথ ক্যাপচারিং হলে, বুথ যদি ক্যাপচার্ড হয়, তাহলে সেখানে পুনর্নির্বাচন অবশ্যম্ভাবী। মানে সেটা 5 জন হলেও, মানে আমি বলছি যে প্রতিবেশীরাই হয়তো আইনে 3টে বাড়ি 20 জন লোককে বললো যে তোদের ভোট দিতে দেবো না। দেখুন, আইনে কোনো সংখ্যার কথা বলা নেই, কিন্তু যদি এটা দেখা যায় মানে মোর দ্যান ওয়ান, যদি কেউ কাউকে বাধা দেয় এবং সেই বাধাটা যদি আমরা তদন্তের মাধ্যমে এস্টাবলিশ করতে পারি, তাহলে সেটা বুথ ক্যাপচারিং হিসেবেই ধরা হবে, এবং বুথ ক্যাপচারিং যদি হয়ে থাকে তাহলে সেখানে পুনর্নির্বাচন হবে। আমার হাতে এই মুহূর্তে আপনাদের একটি পোস্টার রয়েছে, এটা আপনারা বিভিন্ন জায়গাতে দিচ্ছেনও। আমি নির্দিষ্টভাবে ক্যামেরাকে বলবো একবার একটু জুম করে দেখানোর জন্য। এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে, আমি সরকারি আধিকারিক যারা রয়েছেন, যারা হয়তো প্রতিবার এটাকে দেখেও ডাস্টবিনে ফেলে দেন, আমি তাদেরকে বলবো এটা দেখার জন্য। কোনো সরকারি কর্মচারী আধিকারিক ভোট গণনা সংক্রান্ত গোপনীয়তা রক্ষা না করে তার 3 মাস জেল, জরিমানা বা দুটোই হতে পারে, ধারা 128। এর পাশাপাশি ভোটের সঙ্গে যুক্ত কোনো সরকারি আধিকারিক বা কর্মচারী, যথা জেলা নির্বাচন আধিকারিক, রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ইত্যাদি, কোনো নির্দিষ্ট প্রার্থীর হয়ে যদি প্রচার করেন, ভোটারকে প্রভাবিত করেন বা তার সুবিধা করে দিতে চান, তাহলে তার 6 মাসের জেল, জরিমানা এবং দুটোই হতে পারে। কোনো সরকারি কর্মচারী নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট বা কাউন্টিং এজেন্ট হিসেবে কাজ করলে তার 3 মাসের জেল, জরিমানা বা দুটোই হতে পারে। আমি সুব্রত বাবুকে নির্দিষ্টভাবে এই যে এই পোস্টার যেটা আমি পেয়েছি সুব্রত বাবু,
এই তিনটেই, আমি জানি আপনি রাজনৈতিক কথা বলবেন না, কিন্তু এই তিনটেই আমাদের বিভিন্ন সময়ে আমরা দেখেছি। কোনো সরকারি আধিকারিক একেবারে দলদাসের মতন কাজ করছে, কোনো কর্মচারী সে পোলিং এজেন্ট হিসেবে বসে গেছে, বা বিভিন্ন জায়গাতে বিএলওদেরকে ব্যবহার করা হচ্ছে মানুষজনকে ভয় দেখানোর জন্য। এটা এবার কাগজেই থেকে যাবে না এর কোনো অ্যাকশন হবে? সুব্রতবাবু, জবাব চায় বাংলা। গতকালও আমরা কিছু বিএলওকে সাসপেন্ড করেছি নির্বাচন কমিশন থেকে, এবং তার আগেও করা হয়েছে এই ধরনের কাজ করার জন্য। আমি আবার বলবো, সরকারি কর্মচারীদের উদ্দেশ্যেই বলবো, যারা নির্বাচনের সাথে যুক্ত আছেন, আপনার নিরপেক্ষভাবে কাজ করুন, সঠিকভাবে কাজ করুন, আইন মেনে কাজ করুন। কোনো দল বা কোনো মতের হয়ে প্রচার করবেন না বা কোনো রকম কাজ করবেন না, কারণ আপনাদের সবারই লম্বা চাকরি জীবন বাকি আছে। এমন কোনো কিছু করবেন না যাতে আপনাদের বিরুদ্ধে কোনো রকম এরম প্রমাণ হয় যে আপনারা কোনো না কোনো রাজনৈতিক দল বা ক্যান্ডিডেটের হয়ে কাজ করছেন। এটুকু আমি আপনাদের বলতে চাই। আমি আশা করব বেশিরভাগ সরকারি কর্মচারী তারা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছেন, নিরপেক্ষভাবে কাজ করছেন, কিন্তু দু একজন যারা করছেন না তাদের আমি সাবধান করে দিতে চাই যে তারা যেন এই কাজ থেকে বিরত থাকেন এক্ষুনি। আচ্ছা, আমাকে একটা কথা সুব্রতবাবু বলুন, যে এই যে আপনারা বলছেন যে সাসপেন্ড করে দেওয়া, কাজ থেকে সরিয়ে দেওয়ার কথা, এটা কি শুধু নির্বাচনের কাজ থেকে, না সাসপেনশনটা সরকারি কর্মচারী হিসেবে হচ্ছে? মানে আজকে আমার ইচ্ছা করলো না জবাব চায় বাংলাটা করতে, আমার 8টা থেকে 9টা শো করতে ইচ্ছা করছে না, আপনি আমার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি হিসেবে বললেন যে ময়ূককে সরিয়ে দাও, 8টা থেকে 9টা ময়ূক আজকে কাজ করবে না। আমার তো মজাই, আমি তো এটাই চেয়েছিলাম। এটা করা হবে না গোটা চাকরিতে এর কোনো প্রভাব পড়বে? এটা অনেকে জানতে চাইছেন। এই মজাটা খুব ক্ষণস্থায়ী হবে না, এই মজাটা পার্মানেন্ট হয়ে যেতে পারে। কেননা এই যে ডিসিপ্লিনারি প্রসিডিং হবে নির্বাচন কমিশনের আয়ত্তে, এবং যতক্ষণ না সেই প্রসিডিং সম্পূর্ণ হচ্ছে তিনি তো সাসপেন্ডেড থাকবেনই। তারপরে তিনি এই সরকারি কর্মচারী হিসেবে বিভিন্ন ধরনের রাজনৈতিক কার্যকলাপে যদি যুক্ত থাকেন, তাহলে আইনের যে ধারাগুলোর কথা আপনি বললেন সেই ধারায় তাদের এগেনস্টে ক্রিমিনাল চার্জ আনা হতে পারে। আর এই যে ডিসিপ্লিনারি প্রসিডিং, এটার শেষে সেই ব্যক্তির ওপর মেজর পেনাল্টি ইম্পোজ করা হতে পারে। কিন্তু সেটা তো নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরেও যে সরকার আছে সেই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি মানে যেহেতু উনি চিফ মিনিস্টার হিসেবে এই কথাগুলো বলেছেন, তিনি নির্দিষ্টভাবে বিভিন্ন সময় বলেছেন, আমি সেই বাইটটাও শোনাবো, এবং তিনি বলছেন যে যারা কাজ করছে তাদের আমি প্রত্যেকের নাম এনলিস্ট করে রাখছি, এতদিন ওরা আমাদের নাম রাখতো, এবার আমি তাদের নাম রাখছি, এবং তিনি নির্দিষ্টভাবে বলছেন যে যাদেরকে সাসপেন্ড করা হচ্ছে তাদেরকে আমরা পুনর্বহাল করব, এবং যারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে তাদেরকে আমরা দেখে নেব। আমি বাইকটা একবার শুনিয়ে নেব এবং তারপর সুব্রতবাবুর রিয়াকশনটা নেব। আগামী দিন তো বুঝে নেব। আর যারাই অত্যাচার করছে, কিচ্ছু না, নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেসগুলো রেখে দিন। যে যেখান থেকেই আসুক, দিল্লি দখল করার পর আমরা শুধু ওদের একটু মিষ্টি পাঠাবো, ঠিক আছে, বুঝলেন? ইশারাই কাফি, একটু নাড়ু করে পাঠাবো। সুব্রতবাবু, মানে একদম অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে আপনি এটাকে কি করে কমব্যাট করবেন? কারণ ওটা বাংলার বহু সরকারি কর্মচারী এটা ভাবছে যে নির্বাচন কমিশন ক্ষমা করবেন, আপনারা নখ দাঁতহীন একেবারে টুথলেস টাইগার আছেন 1 মাস, তারপরে তো এই সাসপেনশন উঠেই যাবে। সাসপেনশন ওঠানো বা না ওঠানো এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। নির্বাচন কমিশন একেবারে ডিসিপ্লিনারি প্রসিডিং সম্পূর্ণ করে তবেই, যদি সেই ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের জিনিস প্রমাণিত হয় ওই ডিসিপ্লিনারি প্রসিডিংয়ে, তাকে যা শাস্তি তার প্রাপ্য সেই শাস্তি দিয়ে তারপরে সেই ডিসিপ্লিনারি প্রসিডিং সম্পূর্ণ হবে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে কারোর এগেনস্টে যদি ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু হয়, সেটা কোনো না কোনো সরকার সেটাকে তুলে নিতে পারবেন। আচ্ছা, আমি আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমি সেটা আপনার থেকে বিস্তারিত জানতে চাই। যে ব্রেকিং নিউজটা নিতে চাই ওয়েবকাস্টিং নিয়ে। অনেক গুজব হচ্ছে, কিন্তু ওয়েবকাস্টিং এর ফুটেজ কমপক্ষে 1 বছর সংরক্ষণ করে রাখতে চলেছে এবার নির্বাচন কমিশন। ওয়েবকাস্টিং আপনারা জানেন কিভাবে ওয়েবকাস্টিংটা হবে। প্রতি বুথের ওয়েবকাস্টিং ফিড ডিইও, আরও, সিইও, সিইসি দপ্তরে যাবে। সেই ফুটেজ কমপক্ষে 1 বছর সংরক্ষণ করে রাখবে নির্বাচন কমিশন। মূলত ভোটের পর বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে অভিযোগ করেন, তাদের সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে এবার এই সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। সুব্রতবাবু, একটা হিন্ট দিন যে
ওয়েবকাস্টিং এর মাধ্যমে যে ভোটটা হচ্ছে তাতে ক্যামেরাগুলো কি খুলে নেওয়া যায়? ক্যামেরাগুলোর মাধ্যমে কি তৃণমূল কংগ্রেস সব ভোটিং দেখে নিতে পারবে? ওয়েবকাস্টিং যে হচ্ছে সেটা আসলে সোনার পাথরবাটি, না এবার ওয়েবকাস্টিংটা আসলে সমস্ত সমীকরণ বদলে দেবে? ওয়েবকাস্টিং এমন একটা প্রযুক্তি যেটা আমরা ব্যবহার করছি এবারে, যাতে এই ভোট গ্রহণ প্রক্রিয়াটা একেবারে সম্পূর্ণ স্বচ্ছভাবে করা যায়। বুথের মধ্যে কে আছেন, কতক্ষণ আছেন, কোনো ব্যক্তি ভোটিং কম্পার্টমেন্টে একাধিক ব্যক্তি আছেন কিনা, বা পুরো ভোট কেন্দ্র সম্পূর্ণরূপে খালি হয়ে গেছে কিনা, বা যতজন থাকার কথা ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে তার চেয়ে অনেক বেশি লোক আছেন, এই পুরোটাই আমরা নজর রাখছি আমাদের রিটার্নিং অফিসারের কন্ট্রোল রুম থেকে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কন্ট্রোল রুম থেকে, চিফ ইলেকট্রাল অফিসারের কন্ট্রোল রুম থেকে এবং নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে। এটা ছাড়াও আমরা সারা রাজ্যে গতকাল প্রায় 45,000 বুথে থেকে ওয়েবকাস্টিং হয়েছে। প্রায় 98% ক্যামেরার ফিড আমরা পেয়েছি। যেখানের ফিড আমরা পাইনি সেই সব জায়গাও কিন্তু ক্যামেরার মধ্যে মাইক্রোচিপের মাধ্যমে পুরো দিনের পুরো ভিডিও ফুটেজ সেভ করা আছে। এই যে ভিডিও ফুটেজ এটাকে আমরা সংরক্ষণ করে পরবর্তীকালে, যেমন আপনি একটা কথা আগে বলছিলেন যে কেউ যদি ইম্পারসোনেশন করে বা ফলস ভোট করে তাহলে কিভাবে আপনারা ধরবেন? এটা ধরা এখন এই প্রযুক্তির সাহায্যে খুবই সহজ, কেননা কেউ যদি অন্যের হয়ে ভোট দেন তার ফটো তো, আমাদের তো সমস্ত ভোটারের ফটো বাইরের ক্যামেরা ভেতরের ক্যামেরায় তো ধরা পড়ে যাচ্ছে এবং সেটা তো সংরক্ষিত হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে আইডেন্টিফাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। এটা ছাড়াও আপনার যে দ্বিতীয় প্রশ্ন, সেটা খুব ভালো পয়েন্ট, যে কোনোভাবে কোনো ভোটারের মানে ক্যান্ডিডেটের চয়েস, অর্থাৎ কাকে তিনি ভোট দিলেন সেটা জানতে পারবে কি না কেউ, এটার কোনো সম্ভাবনা নেই। আমাদের ওয়েবকাস্টিংয়ের যে ব্যবস্থা করা হয়েছে সেখানে ভোটারের যে চয়েস সেটার গোপনীয়তা রক্ষা করার জন্য সমস্ত ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। ভোট ক্যামেরা, ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা এমনভাবে লাগানো হচ্ছে যেটা ভোটিং কম্পার্টমেন্ট দেখতে পাবে, কিন্তু ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে কি হচ্ছে সেটা একেবারেই দেখতে পাবে না। এবং এটার জন্য আমরা আলাদাভাবে ক্যামেরা টেস্টিং করছি P-5 ডেতে, অর্থাৎ যেটা 29 তারিখে হবে তার কাজ আজকে চলছে, টেস্টিংয়ের কাজ। তারপরে যেদিন ভোট নেওয়া হবে তার দুদিন আগে টেস্ট করা হবে। যেদিন ভোট নেওয়া হবে সেদিন সকালে মক পোলের পরেও ক্যামেরার অ্যাঙ্গেল দেখে নেওয়া হবে, যাতে কোনোভাবে কারোর গোপনীয়তা কোনোভাবে মানে ব্যাহত না হয়। সুতরাং এই ওয়েবকাস্টিংয়ের জন্য কোনোভাবে কারুর চয়েস অন্য লোক জেনে যাবে কাকে ভোট দিয়েছেন, এটার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, আমি একবার দর্শককে আমি দেখিয়ে নিতে চাই বিভিন্ন গুজব রটছে, তার সত্যতা কতটা। গুজবগুলো আমি প্রথমে দেখিয়ে নিতে চাই। গুজব 1, ভোটার কার্ড আধার কার্ড এবার লিঙ্ক হয়ে যাবে এবং তার মাধ্যমে তৃণমূল কংগ্রেস জেনে যাবে কে কাকে ভোট দিতে চলেছে। প্রথম গুজব। দ্বিতীয় গুজব, এবার কে কাকে ভোট দিচ্ছে সেটা ক্যামেরার মাধ্যমে জানা যাবে। তৃতীয় গুজব, ভোট না দিলে নাম বাদ চলে যাবে। এবার যদি আপনি ভোট না দেন তাহলে আপনার নাম নাকি চিরতরে বাদ চলে যাবে, এটা আরেকটা গুজব। এবং চতুর্থ এবং সবচেয়ে সাংঘাতিক গুজব যেটা, এবার তালিকায় নাম না থাকলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ এসআইআরে আপনার নাম বাদ চলে গেলে বা ট্রাইব্যুনালে নাম থাকলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক এই মুহূর্তে রয়েছেন। যদি আপনি এই 4টে গুজব নিয়ে একবার একটু বলেন। ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক এবার হচ্ছে নাকি, এবার কে কাকে ভোট দিচ্ছে সব রাজনৈতিক দলগুলো জেনে যাচ্ছে, ভোট না দিলে এবার নাম বাদ, এবং এবার তালিকায় নাম না থাকলে নাকি ডিটেনশন ক্যাম্পে সরাসরি। তার জমিও বোধহয় আপনারা নিয়ে রেখেছেন। এই 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের উত্তর আগে দিয়ে দিই। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভোট দেওয়ার যেমন মানুষের অধিকার আছে, ভোট না দেওয়ারও একই রকম অধিকার মানুষের আছে। আমি যদি চাই আমি ভোট দেব, আমি যদি না চাই আমি ভোট দেব না। যদিও আমরা অনুরোধ করব নির্বাচন কমিশন থেকে প্রত্যেককে ভোট দেওয়ার জন্য। সুতরাং ভোট দেওয়ার এবং না দেওয়ার অধিকার ভোটারদের আছে। ভোট না দিলে কারুর নাম কোনোদিন নির্বাচন কমিশনের যে নির্বাচকের তালিকা তার থেকে বাদ যায় না। এটা
অনেক দিন ধরে চলে আসছে, সেখানে আমরা কোনো সময় নির্বাচন কমিশনে এরকম কোনো পদক্ষেপ নেয়নি যেখানে ভোট দেয়নি বলে কেউ তার নাম বাদ চলে গেছে। আর তাছাড়া ভোটের কোনো মানে ইলেকট্রাল রোল থেকে নাম বাদ দেওয়ার যে প্রক্রিয়া, তাতে হিয়ারিং ছাড়া সেটা কোনো মতেই করা সম্ভব নয় আইনত। এটা হলো প্রথম। ঠিক। দ্বিতীয় হলো যে ভোট না দিলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, এটা তো মানে কি বলবো, এটা তো মানে এটা 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 একটা অবিশ্বাস্য ধরনের মানে প্রচার। ভোট যদি না দিলে ভোট ক্যাম্পে চলে যেতে হয়, তাহলে তো এতদিন ধরে যারা 80%, 70% যেখানে যেখানে ভোট হচ্ছে সেখানে তো 30% মানুষকে ডিটেনশন সেন্টারে পাঠাতে হবে। এরকম কোনো মানে আইনত কোনো প্রভিশনই নেই যেখানে ভোট না দিলে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর কোনো ব্যবস্থা হবে। এটা একেবারেই অপপ্রচার, এর কোনো সত্যতা নেই। এবারে প্রশ্ন হলো যে ভোটার কে কাকে ভোট দিচ্ছে সেটা সব জেনে যাবে, এটা অলরেডি বলতেও শুরু করেছে বিভিন্ন লোক, যারা গ্রেফতার হচ্ছে। হ্যাঁ, কোনো রাজনৈতিক দল বা কোনো ক্যান্ডিডেট জানতে পারবেন কিনা, এটা সম্পূর্ণভাবে মিথ্যা প্রচার। কোনো ব্যক্তি কাকে ভোট দিচ্ছেন এটা গোপনীয় রাখা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব, এবং এটা আইনত অপরাধ যদি কেউ কারুর চয়েস বাইরে কোথাও বলেন। এটা বলা যায় না, এমনকি সে ভোটার নিজেও বলতে পারেন না, তিনি বাইরে গিয়ে দেখাতে পারেন না যে আমি অমুক লোককে তাকে ভোট দিয়েছি। এটা একেবারেই সম্ভব নয়। যে প্রক্রিয়াতে ভোট নেওয়া হচ্ছে, যেভাবে ভোট রেজিস্টার করা হচ্ছে মেশিনের মধ্যে, সেই মেশিনেও আপনারা দেখবেন কাউন্টিংয়ের সময় কিন্তু ক্যান্ডিডেট ওয়াইজ ভোটারের সংখ্যা বেরোয়, কিন্তু কোন ক্রমিক সংখ্যার ভোটার কাকে ভোট দিয়েছেন এটা কিন্তু কোনোভাবেই জানা সম্ভব নয়। সুতরাং আপনার ভোট আপনারই এবং একান্ত গোপনীয়, আপনি নির্ভয়ে ভোট দিন, এটার কোনো সম্ভাবনা নেই। আমাকে আরেকটা জিনিস আর এটাও সম্ভাবনা নেই যে কোনো আধার কার্ড বা এপিক কার্ড বা অন্যান্য কোনো কার্ডের মাধ্যমে আপনি কাকে কি ভোট দিয়েছেন সেটা জানার কোনো সম্ভাবনা নেই কারোর কাছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, আমি নাম বলবো না, তারা বলছেন যে কেন্দ্রীয় বাহিনী নাকি বুকে গুলি করার বা শীতলকুচির মতন ঘটনা করার জন্যই এত কেন্দ্রীয় বাহিনী যুদ্ধজাহাজ নাকি এখানে এসেছে। আমি দেখলাম প্রথম দফাতেও যে ফাইবার স্টিক নিয়ে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কোনো হেভি বা লিথাল ওয়েপন মানে বন্দুক বা এই সমস্ত কিছু নিয়ে নেই। এটা কি কোনো নির্দেশ না এটা তাদের সিদ্ধান্ত? ভোট গ্রহণ, ভোট দেওয়া একটা গণতান্ত্রিক উৎসব, সেখানে রাইফেল, আগ্নেয়াস্ত্র ব্যবহার করার কোনো জায়গাই নেই। আমাদের সমস্ত কেন্দ্রীয় বাহিনীর কাছে নির্দেশ আছে যে কোনোভাবে যেন কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার না করা হয়, এবং এটাও বলা আছে যে মিনিমাম ফোর্স অর্থাৎ ন্যূনতম জোর যেন ব্যবহার করা হয় যদি কখনো এরকম কোনো ঘটনা ঘটে যেখানে ভোট গ্রহণটা এফেক্টেড হয়ে যাচ্ছে। সুতরাং এবং আপনারা দেখেছেন গতকালের ভোটেও কিন্তু সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স অনেক জায়গায় অনেক রকম কিছু কিছু সমস্যা হওয়া সত্ত্বেও তারা কোথাও লাঠি ছাড়া অন্য কিছু ব্যবহার করেননি। ইতিমধ্যে আমাদের এই যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের জন্য প্রায় 1 লক্ষর কাছাকাছি লাঠি নিয়েও আসা হয়েছে সেই জন্য, এবং তাদের হাতে দিয়েও দেওয়া হয়েছে, তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। আমি একদম শেষটা যেটা দিয়ে করব স্যার, দ্বিতীয় দফার ভোটের আগে বাংলার মানুষকে আপনি ক্যামেরার সামনে তাকিয়ে যদি কিছু আবেদন করতে চান প্লিজ করুন। আমি দ্বিতীয় দফার সমস্ত ভোটারকে বলবো, আপনারা ভোট গ্রহণ, আপনাদের নিজের ভোট গ্রহণ কেন্দ্রে যান, সকাল সকাল যান, ভোট দিন। আপনারা দেখেছেন গতকাল ভয়ের পরিবেশ নেই, ভয় পাবেন না, আপনার ভোট কেউ জানতে পারবে না, গুলি চলবে, বোমা চলবে। আপনারা গতকালের ভোট দেখেছেন, আমরা এই ভোট হওয়ার আগে অনেকে বলেছিলেন যে বিভিন্ন জেলার নাম করে বলেছিলেন এইসব জায়গায় বিরাট সমস্যা হবে, আইন শৃঙ্খলার অবনতি হবে। আপনারা দেখেছেন এর কোনোটাই হয়নি, তার কারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে বেরিয়েছেন এবং নির্ভয়ে ভোট দিয়েছেন। আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারাও নির্ভয়ে ভোট দিন। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স সমস্ত জায়গায় মোতায়েন থাকবে, আমরা থাকবো ফোনে, আমাদের কন্ট্রোল রুমে 200-র বেশি মাইক্রোফোন। কেউ যদি ভোট দিতে না যেতে পারে এবং নির্বাচন কমিশনকে যোগাযোগ করতে চায়, সে কি করতে পারবে? নিশ্চয়ই করতে পারবে। আমাদের কন্ট্রোল রুমের নাম্বার আমরা দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি সেটা চালাবেন। সেই ফোন নাম্বারে ফোন করবেন। আমরা গতকাল এরকম 1700-র মতো কমপ্লেন পেয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে, এবং প্রতিটি কমপ্লেনের ক্ষেত্রেই তৎক্ষণাৎ কাজ করা হয়েছে। তৎক্ষণাৎ আমরা সেখানে ইন্টারভিন করেছি যাতে মানুষ সেখানে নির্ভয়ে ভোট দিতে পারেন। আপনারাও
ভোট দেবেন এবং প্রথম দফার যে 92% ভোট হয়েছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই রেকর্ডও ভেঙে দিন, 100% মানুষ যাতে এসে ভোট দিতে পারেন সেই আবেদন করব আপনাদের কাছে। বেশ, আমরাও নজরে রাখবো। কিন্তু আরেকটা শেষ কথা আপনাকে বলি সুব্রতবাবু, আপনারাও কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে নয়, আমরা কিন্তু লাগাতার আপনাদেরও প্রশ্ন করে যাব যে বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে সেটা কেন ঘটছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে। এটা মানে এই প্রত্যেকটা জিনিস সেটার নির্দিষ্টভাবে কোনো কমপ্লেন যদি আসে সেটা অ্যাড্রেস করতে ঠিক কতক্ষণ আপনারা নেবেন? গতকাল আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে প্রতিটি ক্ষেত্রেই আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে নির্দেশ সংশ্লিষ্ট সেক্টর অফিসার বা রিটার্নিং অফিসারকে দিতে পেরেছি বা অবজারভারকে দিতে পেরেছি। আমরা চেষ্টা করব এই সময়টা আরও কমানোর জন্য। কিন্তু যেহেতু প্রায় সারা রাজ্যের ভোটারদের কাছ থেকে কিছু কিছু কমপ্লেন এসছে গতকাল, সেই জন্য একটু সময় লেগেছে। কিন্তু আমরা এটাকে আরেকটু উন্নতি করতে পারলে সময় আরও কম করা যাবে। এবং আমাদের যে পরিকল্পনা আছে যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের মোবিলিটি এবং যাদের তারা খুব দ্রুততার সাথে সেই জায়গায় পৌঁছতে পারেন, তার জন্য পরিকল্পনা রয়েছে। আমরা সেটা চেষ্টা করছি আরও উন্নতি করার। বেশ বেশ, অনেক ধন্যবাদ। সুব্রত গুপ্ত আমাদের সঙ্গে ছিলেন এবং তার পাশাপাশি মনোজ আগরওয়াল এবং অন্যান্য যারা রয়েছেন, যারা লাগাতার চেষ্টা করে যাচ্ছেন, লড়াই করে যাচ্ছেন বাংলায় যাতে একটা ভালো পরিবেশ হয় ভোটের, এই শিশুকে, এই রাজ্যকে যাতে এই শিশুর বাসযোগ্য করে যাওয়া যায়। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH+T+ মশলা। MDH। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।